নমস্কার, আমি সোম। সবাইকে প্রেতাত্মা চ্যানেলে স্বাগত। এখানে গল্প নয়, জীবন কাহিনী শোনানো হয়। নমস্কার সবাইকে, আমি সোমা। আমার আরও একটি নতুন গল্পের সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের গল্প আমি যেটা শুরু করছি, যেটা বলবো, সেটা আমার বোনের সাথে ঘটে যাওয়া একটি গল্প। তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তবে গল্পতে যাওয়ার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা প্রেতাত্মা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দাও, যাতে সবার আগে প্রত্যেক সপ্তাহে ভিডিও তোমরা পেয়ে যাও। চলো তাহলে গল্পে যাওয়া যাক। সময়টা হচ্ছে একদম ঠিক ওই 2020 সাল। বেশি দিনের একদমই ঘটনা নয়, 2020 সাল। আমার বোনের নাম হচ্ছে সুমনা। আমি যেহেতু আমার নিজের কাহিনী বলছি, সেই জন্য আমি এখানে নাম মেনশন করে দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে, আমার বোনের খুব লম্বা চুল, লম্বা ঘন চুল, মানে একদম কোমর অবধি চুল। এবারে ও আগাগোড়ায় চুল খুলে থাকতে, একটু সেজে গুজে থাকতে পছন্দ করত। সেদিনও ঠিক সেজে গুজে চুলটা খুলে, চুলে কিন্তু সেদিনকে কোনো ক্লিপ দেওয়া ছিল না, রাত্রিবেলা বিয়েবাড়ি সেরে ফিরছিল, ঠিক ডিসেম্বর মাস, একদম বিয়েবাড়ি সেরে ফিরছিল। হঠাৎই কোনো এক দমকা হাওয়া এসে ওকে মারলো। মানে জোরে একটা হাওয়া চললে ঠিক যেরকম হয়, সেরকম একটা দমকা হাওয়া ওর পাশ দিয়ে চলে গেল। এবারে আমাদের যে বিয়েবাড়িটা ছিল, আমরা সকলেই গিয়েছিলাম ওখানে। সেটা হচ্ছে আমাদের উত্তরপাড়া রেল লাইন ক্রস করে মাখলার এলাকার সাইডে। এবার যেহেতু আসতে রাত্রি হয়ে গেছিলো, সেই জন্য ফিরছিল প্রায় রাত 3টে এরকম টাইমে আমরা ফিরছিলাম। 3টে কি 2টো 2:30 এরকম হবে, এর মাঝ বরাবর টাইমটায় আমরা ফিরছিলাম। দিয়ে বনের পাশ দিয়ে একটা হাওয়া চলে যায়। এবার রেল লাইনটা ক্রস করার পর থেকে আমরা যেটা নোটিস করেছি ওর মধ্যে, রেল লাইনটা ঠিক ক্রস করার পর থেকেই ওর মধ্যে একটা স্তব্ধতা লক্ষ্য করেছি। একদম চুপচাপ হয়ে গেছে। দিয়ে তারপরে এসছে বাড়িতে আমরা সবাই এসছি, জামা কাপড় ছেড়েছে, কোনো কথা নেই, কিছু নেই। তারপরে ভোরবেলা থেকে হঠাৎ ওর খুব জ্বর। আর যে কোনো অন্ধকার জায়গা বা কিছু দেখলে প্রচণ্ড পরিমাণে না ভয় পেতে লাগছে। মানে ভয় লাগছে কীরকম, মানে কীরকমভাবে বোঝাবো, মানে অদ্ভুত ধরনের একটা রিয়্যাক্ট করছে। দিয়ে তারপরে আমি যেটা নোটিস করলাম ওর মধ্যে, ওর প্রচণ্ড জ্বর। আর ও এমনভাবে তাকিয়ে থাকবে না, ঠিক মানে যেরকম যেরকম ধরো সামনে থেকে সামনাসামনি কারোর দিকে আবার রেগে তাকালে যে লুকিংটা, ঠিক ওই লুকিংটায় ও তাকিয়েছিল। তারপরে আমি দেখলাম না, এটা ভালো কিছু না, ওর গা থেকে জ্বরটাও নামছে না, কিছু না। দিয়ে আমরা ঠিক করলাম আমাদের বালিতে যে মসজিদ আছে, সেখানে মসজিদটায় ওকে নিয়ে যাব। দিয়ে আমি তখন ঠিক করলাম যে ওকে নিয়ে আমাদের যে বালি মসজিদ আছে, যারা এই উত্তরপাড়া এলাকার মধ্যে থাকে তারা জানে আমাদের বালিতে একটা বিরাট বড় মসজিদ আছে, সেখানে আমি ওকে নিয়ে যাব বলে ঠিক করলাম। এবার আমি একটা কথা বলি, মাঝে 3-4 দিন হয়ে গিয়েছিল ওকে মানে নিয়ে যাওয়ার চেষ্টা করেও আমরা নিয়ে যেতে পারছিলাম না। মানে কোনো না কোনো বাধা ঠিক আসছিলই। হয় আজকে ঠিক হলো যে নিয়ে যাব, দিয়ে যেতে পারলাম না, হয় কারোর কিছু হয়ে গেল, না তো কারোর কিছু একটা মানে কিছু একটা খবর এলো বা কোথাও আর্জেন্টলি চলে যেতে হলো, এরকমভাবে দিনগুলো যাচ্ছিলো। ঠিক যেই দিন ওর সাথে ঘটনাটা ঘটেছে ওদিন শনিবার ছিল। তারপরে ওকে আমরা নিয়ে যেতে পেরেছি পরের শনিবার, তারপরের শনিবার। এবার জাস্ট ভাবো, এই কদিনে ও ওরকম স্তব্ধতা বিহেভিয়ার করছিল, আর কিচ্ছু না। কিন্তু ও প্রচণ্ড পরিমাণে ভয় বলে না, মানে ভয়, তারপরে একটা তাকানো লুকিং, সর্বদা চুল এলোমেলো করে থাকা, এরকমভাবে ও ছিল। দিয়ে তারপরে আস্তে আস্তে আমরা ওকে মসজিদটায় নিয়ে যাই। এবার মসজিদে নিয়ে যাওয়ার ঘটনাটা বলি। সেদিন আমি একা ওকে মসজিদে নিয়ে গেছি। আমি প্রথমে না ট্রাস্ট করতে পারছিলাম না যে এটা হতে পারে, এরকম হয়। দিয়ে আমার হাজব্যান্ড যে আছে সে আমাকে বললো ইমিডিয়েটলি ওকে নিয়ে যেতে। দিয়ে আমার মাকেও আমি বললাম যে মা, আমি ঝাড়িয়ে আনি, আমার জিনিসটা ঠিক লাগছে না। বলতে আমি সঙ্গে সঙ্গে ওকে যখন নিয়ে যাই, কিছুতেই মানে তোমাদের বললে হয়তো তোমরা মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে, কিছুতেই
কিছুতেই ওকে নিয়ে যাওয়া যাচ্ছিল না, কোনো রকমভাবে ওকে নিয়ে যাওয়া যাচ্ছিল না। ও সেই খালি বলছে যাবো না যাবো না, মানে কনস্ট্যান্ট বলে যাচ্ছে যাবো না যাবো না, এরকম বলে যাচ্ছে। দিয়ে তখন আমি বুঝলাম যে না, ব্যাপারটা সত্যিই একটা খারাপের দিকে যাচ্ছে, তার আগে ওকে নিয়ে যাওয়াটা উচিত। সঙ্গে সঙ্গে আমি ওকে যা হোক করে আমাদের জিটি রোড থেকে টোটো যায়, টোটোয় তুলে ওকে নিয়ে গেছি, নিয়ে গিয়ে ওখানে নামিয়েছি। এইবার টুইস্টটা শুনো, যেই নিয়ে গেছি অত দূর চলে গেছি, এবার ওখানে যারা যাও ওই এরিয়ার মধ্যে ওই মসজিদে তারা নিশ্চয়ই জানবে, ওখানে 10-12 জন থাকে, তারপরে একটা লাইন আসে, দিয়ে তারপরে তোমার টার্ন থাকে, মানে তারপর তুমি ঢুকতে পারবে। আর ওদের মানে মেন হচ্ছে, আমি এখানে জাতি ধর্ম কিছু মেনশন করতে চাই না, ওদের নামাজ পড়ার পরে তারপরে ওরা এই কাজগুলো করে থাকে। তো যে পীর বাবা ছিলেন উনি বেরিয়েছেন, এবার আমার আগে যে ছিল তার তো মানে তার তো আছেই, তারও গল্পটা আমি কোনোদিন তোমাদের সাথে শেয়ার করব, তার তো আছেই। এবার তাকে কমপ্লিট করে আমার বোনকে ধরবে। এবার যতক্ষণ আমি মসজিদের বাইরে ছিলাম ততক্ষণ আমার কোনো মানে আমি কোনো কিছু নর্মাল ছিলাম, মানে শুধু যাব না ঢুকবো না, এরকম একটা কথাবার্তা ও কনস্ট্যান্ট বলে যাচ্ছিল। আমি ওকে অনেক বোঝাচ্ছিলাম, চেষ্টা করছিলাম, সিচুয়েশানটা হ্যান্ডেল করার চেষ্টা করছিলাম, কারণ আমি বুঝতে পারছিলাম যে কিছু একটা রং হতে চলেছে। তো যাই হোক, সেই জন্য এইবারে আসি মেন কাহিনীতে। ওকে একটা সিঁড়ি আমি কিছুতেই টপকে আর সামনের দিকে নিয়ে যেতে পারছি না। মানে তোমরা জাস্ট ভাবো, একটা সিঁড়ি, মোটে একটা সিঁড়ি, রাস্তায় যে লাইনটা পড়ে সেখানে আমি দাঁড়িয়ে, ওকে জাস্ট একটা সিঁড়ি টপকে আমাকে ভিতর অবধি নিয়ে যেতে হবে। কোনো রকমভাবে আমি হাজার চেষ্টা করেও নিয়ে যেতে পারিনি। তারপরে আমি ওকে ঠেলে, মানে রীতিমতো ঠেলে ওর হাতটা ধরে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকিয়েছি, কোনো রকমভাবে ঢুকিয়ে দিয়েছি। তখন দিয়ে ঢুকিয়ে দেওয়ার পরে ওইবার কনস্ট্যান্ট মানে একটা অসম্ভব বাজে ভয়ঙ্কর দৃষ্টিতে চতুর্দিক, মানে ওখানে দেওয়ালে যে জিনিসগুলো থাকে মসজিদের ভেতরে সেই জিনিসগুলোকে ভালো করে দেখছে, মানে চতুর্দিক খালি দেখছে আর চনমন চনমন করছে, যেন ওর এখানে ভালো লাগছে না, এরকম একটা ব্যাপার। দিয়ে আমাকে সমানে বলছে আমি এখানে থাকবো না, আমি এখানে থাকবো না, আমি এখান থেকে চলে যাব, এখানে থাকবো না, এখানে থাকবো না, এরকম কনস্ট্যান্ট বলে যাচ্ছে। মানে তোমরা, আমার সাথে জিনিসটা হয়েছে তো আমি সেই জন্য জিনিসটা তোমাদের বলতে পারছি। কনস্ট্যান্ট শুধু আমি ওকে জিজ্ঞাসা করছি কী হয়েছে তোর, মানে কীরকম, মানে কী হচ্ছে তোর, কী অসুবিধা হচ্ছে। আমি এখানে থাকবো না, একটাই কথা, আমি এখানে থাকবো না, কেন এনেছিস আমাকে এখানে, এই দুটো কথাও লাস্ট বলেছে। দিয়ে যখন যে পীর বাবাটা ছিল সে যখন নোটিস করেছে আরেকজন যাকে ঝাড়াচ্ছিল তাকে ছেড়ে দিয়ে ইমিডিয়েটলি আমার বোনকে ধরেছে। ধরার পরে কিছুক্ষণের মধ্যেই আমার বোনের যখন 3-4 বার ওরা যে ফুটা দেয় না, যখন দিচ্ছে, মানে কি বলবো, আমার বোনের এমন বিশ্রী অবস্থা, মানে সে কীরকম একটা করছে, চিৎকার করছে। দিয়ে করার পরে যাই হোক আস্তে আস্তে জিনিসটা হলো, মানে মোটামুটি কন্ট্রোলে এসেছিলো ওদের। দিয়ে ওরা জলের মধ্যে যেটা করে সেটা করলো, ধূপকাঠি সমস্ত কিছু দিল, ঘরে জ্বালানোর জন্য জল দেয় ওরা। ধূপকাঠিটা কী হয় বলো তো, কম্পালসারি থাকে। তুমি যদি মনে করো ধূপকাঠিটা তুমি রেগুলার জ্বালাবে তোমার নিজের পছন্দ অনুযায়ী, তাহলে ধূপকাঠিটা ওখানে নিজস্ব কিনতে পাওয়া যায়, ওখান থেকে কিনে ওরা ওটা মন্ত্রপুত করে দেয় যাতে তুমি ঘরে সারাক্ষণ জ্বালাতে পারো, মানে যে কোনো একটা দুটো টাইমে জ্বালাতে পারো। তারপরে আমি যখন জিজ্ঞাসা করলাম না পীর বাবাটা প্রথমে আমাকে কিছু বলছিল না। আরেকটা কথা আমি এখানে বলতে ভুলে গেছি, যখন পীর বাবাটা আমার বোনকে ঝাড়াচ্ছিল তখন ওখান থেকে সবাইকে বলেছে তোমরা সরে যাও, মানে বলছে যে সরে যাও, মানে হিন্দিতে যে এরকমভাবে বলে না যে দূর হাট যাইয়ে, থোড়া দূর হাট যাইয়ে, মানে এরকমভাবে বলেছে যে তোমরা দূরে সরে যাও, এর কাছাকাছি কেউ থেকো না। ইভেন আমি ওকে ধরে দাঁড়িয়েছিলাম বলে আমাকে বললো তুমি সরে যাও মা, তুমি এখানে দাঁড়িয়ে থেকো না, বলতে আমি সরে গেছিলাম। তারপরে এরকম হওয়ার পরে আমি পুরোটা মিটে যাওয়ার পরে জিজ্ঞাসা করলাম যিনি পীর বাবা ছিলেন, তো বলল যে একজন ধরেছিল, খুব মারাত্মক কিছু করে দেওয়ার আগে তোমাদের কপাল ভালো যে তোমরা এখান অবধি নিয়ে আসতে ওকে পেরেছো, না হলে ওকে নিয়ে আসতে পারতেই না, মানে কোনো রকমভাবে ওকে এখানে আনা যেত না বলছে। যাই হোক এই ছিল ঘটনা।
তোমাদের যদি ঘটনাটা ভালো লেগে থাকে তাহলে আবারও একই কথা বলবো, অবশ্যই আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দিও এই চ্যানেলে। আর একটা কথা বলি, এই ঘটনার শেষে কথাটা বলছি, আমার বোনের যখন সেন্স আসে মানে ঝাড়িয়ে দেওয়ার পরেও একদম নর্মাল হয়ে গেছিলো, নর্মাল যেমন হাসতো ফিরতো খেলতো ওরকম নর্মাল হয়ে গেছিলো। তারপরে আমরা যখন ওকে জিজ্ঞাসা করি, ও কোনো কিছুই বলতে পারে না। ও বলে ওইটুকু টাইমটা ওর কিছুই মনে ছিল না যে ওর সাথে কী ঘটেছিল, ও মানে একদমই মনে করতে পারে না। তো এই ছিল আজকের গল্প। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। প্রত্যেক শনিবার আর মঙ্গলবারের রাত মানে প্রেত আত্মা। এখানে গল্প না, জীবন কাহিনী শোনানো।